এই মেয়ে, তুমি না কত বড় বড় কথা বলেছিলে? তুমি না বলেছিলে 5 মিনিটের ভিতরে যে কোনো পুরুষকে তুমি তোমার কবলে আনতে পারো? এই তোমার কাজের নমুনা। ভাই সাহেব, মমিনের বাবা মা মারা যাওয়ার পর মমিন অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। নারীর টোপ দিয়ে তো কাজ হলো না, এইবার ওরে অর্থের লোভ দেখাতে হবে। এরকম আনস্মার্ট খ্যাট টাইপের ছেলেকে বিয়ে করলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তোর এত ভালো লাগলে তুই যে বিয়ে কর। এই যে গ্রুপের ফাইলটা এমনভাবে ঠিক করবেন যাতে কেউ সমস্যায় না পড়ে, আর যদি কেউ সমস্যায় পড়ে তাহলে কিন্তু আপনিও সমস্যায় পড়বেন। কি হো রবিন, দাঁড়াচ্ছ কেন? পুলিশে ফোন লাগাও। জি স্যার। রবিন দাঁড়ান। স্যার, আমাকে কি করতে হবে? এই তো লাইনে আইছেন। এই যে আপনার নাম কি? আপনি বাইরে যান। না স্যার, উনি থাক। আপনি বলুন আমাকে কি করতে হবে। মোহন সাহেব, উনি কেন থাকবে? এই আপনার কাজ শেষ হয়ে গেছে না? আপনি যান। ওনাকে যখন সাক্ষী মেনেছেন তখন এই পার্টেও তাকে সাক্ষী রাখতে হবে। আর সমস্যা নেই, তাকে বিশ্বাস করতে পারেন। সে আমাদের এখানে জয়েন করতেছে কাল থেকে, আমার আন্ডারেই চাকরি করবে। ওকে ফাইন। শোনেন, এই যে গ্রুপের অডিট ফাইল যেভাবে করতে বলবো ওইভাবে করবে, আর তা যদি না করেন পুলিশ আসবে, আপনি অপমানিত হবে। আর এটার বিনিময়ে আমি কি পাবো? 20 লাখ পাবে। মোট কত টাকার ঘাপলা চেপে যেতে হবে? 12 কোর, 12 কোটি। মোমিন সাহেব, মূল কাজটা যেহেতু আপনিই করবেন, যান, আপনাকে আরও 5 বাড়ায় দিলাম, 25। না হলে এই টাকা রাখার দায়ে আমাকে পুলিশে দেবেন, তাই না? এই টাকা তো আপনারাই রাখছেন আমার রুমে আমাকে ফাঁসানোর জন্য। সেটা আপনি বুঝে নেন। মোহন সাহেব, আপনার সাথে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আমরা অল্প দিনের মধ্যেই অনেক টাকা ইনকাম করতে পারব। 10 বছর চাকরি করে যা ইনকাম করবেন, আশা করি আমার সাথে থাকলে 1 বছরই তার দ্বিগুণ পাবেন। এমডি স্যারের রুমে চলেন। মোমিন, তোমার সাহস তো কম না, তুমি আমাদের গায়ে হাত তোলো। এই যে আপনি তো সবই দেখেছেন। জি, আমি সব কিছুই দেখেছি। তাহলে চলেন, বসের রুমে চলেন, আপনি সাক্ষী দিবেন। কথাটা আমি কিভাবে বলবো, লজ্জার বিষয়। অফিসের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে মোমেন আমাদের গায়ে হাত তুলছে, উল্টাপাল্টা মার শুরু করছে, ওরা সাক্ষী আছে। জি স্যার, আমাকে অনেক মেরেছে, ব্যথা আমার পুরো মুখ টনটন করছে। স্যার, আমি কি কিছু বলতে পারি? আপনি কে? আপনার পরিচয় আগে দেন। স্যার, আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি, কালকে থেকে আমার কাজ শুরু। আমার নাম আমিরা মাহবুব। স্যার, ওনারা মুমিন স্যারকে দিয়ে অবৈধ কাজ করানোর উদ্দেশ্যে মুমিন স্যারের ঘরে টাকাগুলো রেখে এসেছেন। এটা ওনারা নিজের মুখেই স্বীকার করেছেন। এই মেয়ে, তুমিও কি মুমিনের দলে? হ্যাঁ, বানা মানে সব মিথ্যা কথা বলতেছো। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা বলতেছে। জি স্যার, ওরা সব একজোট, সব মিথ্যাবাদীর দল। যে কোনো একজন তো সত্যি বলছে। মোমেন, তুমিই বলো কোনটা সত্যি কোনটা মিথ্যে। স্যার, আমি কিছু বলতে চাই না, আমি কিছু দেখাতে চাই।
তুমি মমিনকে ফাঁসাতে চেয়েছিলে না? অসভ্য কোথাকার! সরি স্যার, প্লিজ ফরগিভ মি। আমি ম্যানেজারের প্ররোচনায় পড়ে এগুলো করেছি। স্যার, আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন স্যার, এরকম ভুল আর করবো না। আপাতত তোমাদের বরখাস্ত করা হলো। এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। দুলাভাই, কোনো কথা না, এক্ষুনি বেরিয়ে যাও, যাও। মমিন, আজ থেকে এই কোম্পানির ম্যানেজার তুমি। এই ফারুকের উপর ভরসা করলে কোম্পানি রসাতলে যাবে। নাও ইউ আর দ্য লিডার। স্যার, এত বড় দায়িত্ব আমার উপরে। ইয়েস, আমি তোমার অনেস্টিতে মুগ্ধ। তোমার কাজে কর্মে আমি আগে থেকেই মুগ্ধ ছিলাম। তুমি আসলে এই পদের জন্য যোগ্য লোক। তোমাকে ম্যানেজার করে এখন আমি নিশ্চিন্ত। থ্যাংক ইউ স্যার, কিন্তু ফারুক স্যার তো আপনার আত্মীয় হয়। একটা ডিসঅনেস্ট মানুষের পরিচয়, সে ডিসঅনেস্ট, দুর্নীতিবাজ। সিদ্ধান্ত ফাইনাল, দায়িত্বটা বুঝে নাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা মিস আমিরা, আজকে তাহলে বাসায় চলে যান। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস আমার পক্ষ নিয়ে কথা বলেছেন। থ্যাঙ্কস এগেন। স্যার, আমি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলিয়েছি। ইনশাল্লাহ কাল সকালে দেখা হবে মিস আমিরা। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আপনি আমাকে শুধু নাম ধরে ডাকুন। আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন। ওকে আমিরা, আজ আসুন তাহলে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ নাও তোমার চা। দেখো, বাবা, মা, আমার চাকরিটা হয়েছে। তোর মুখ দেখেই আমি বুঝতে পেরেছি বেতন সুযোগ সুবিধা খুবই ভালো। বাবা দেখো না, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়িতে ফিরেছি। চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা মেয়ের জীবনের বড় লক্ষ্য চাকরি হওয়া নয়। তোর নিজের পছন্দ হলেও এবার বিয়ে কর, আমাদেরকে নিশ্চিন্ত কর। নিশ্চয়ই বাবা, চাকরিটা কিছুদিন করি, অফিসে একটা ভালো পজিশন তৈরি হোক, চাকরিটা সেফ হোক, তারপর। আচ্ছা, মুমিন ছেলেটার কি বিয়ে হয়ে গেছে? বলতে পারবো না। তোমার ভাই আব্দুর রহিম লজ্জায় মমিনের চাচাকে এড়িয়ে চলে, আর মমিনের কথা ভেবে লাভ কি? তোমার মেয়ে তো মমিনকে বিয়ে করবে না। বাবা, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তখন মুমিনকে বিয়ে না করে অনেক বড় ভুল করেছি। ঠিক, বুঝতে একটু সময় লেগেছে। আচ্ছা, তাহলে কি আমরা আরেকবার চেষ্টা করব? বাবা, মা, আমি আর কখনোই তোমাদের সিদ্ধান্তের অমর্যাদা করব না। মা, তুই বা কই? ও তো এখনো ফিরেনি কলেজ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘরে গেলাম। আচ্ছা। আপনার অফিসে আপার চাকরি হয়েছে, বাড়িতে এতক্ষণে আনন্দের বন্যা বয়ে গেছে। থ্যাংক ইউ মমিন। আরে এখানে আমার কোনো কৃতিত্ব নাই। ওনার একাডেমিক রেজাল্ট অনেক ভালো ছিল, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। আই হোপ উনি অফিসের কাজেও অনেক ভালো করবেন। এবার মানে মানে করে আপার বিয়েটা হয়ে গেলেই হয়, তারপর আমাদের পালা। আচ্ছা মমিন, আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন, নাকি ভালো মেয়ে পেলে বিয়ে করে ফেলবেন? তোমার কি তাই মনে হয়? তো এবার তোমাকে কথা দিয়েছি, প্রয়োজনে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। আপনার কথা শুনে মনে অনেক শান্তি পেলাম। আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক। তোমার উপরেও। আমি সামান্য একটা কর্মচারীর কথায় তোমার দুলাভাই তোমাকে বরখাস্ত করে দিল। আচ্ছা,
মমিনের রুমে যে ক্যামেরা ছিল তুমি কি জানতে না? আরে আগে থেকে তো ক্যামেরা ছিল না, হঠাৎ করে কখন কোন সময় কোন চিপায় ক্যামেরা সেট করছে আমি জানি না। এখন কি করবা? দুলাভাই পাগল হয়ে গেছে। আর যদি আপা বেঁচে থাকতো ওই আমি সাইজ করে ফেলাইতাম। আপা বেঁচে নাই তো কি হয়েছে? তোমার ভাগনা ভাগ্নি আছে না, তাদের সাথে কথা বলো। আরে না, ওরা ইউরোপ আমেরিকাতে থাকে, এখন কত বাজে, ফোন দেওয়া যাবে না। তাছাড়া কালকে অফিসে যাই দেখি দুলাভাই কি সিদ্ধান্ত নিল, ওইটার উপর বেস করে যদি ওদের সাথে কথা বলার প্রয়োজন হয় তখন না হয় বলবো। আচ্ছা, আমি একবার দুলাভাইয়ের সাথে কথা বলে দেখবো। আরে না, কোনো লাভ নেই। ওই শালা মোমেন সততা দিয়ে দুলাভাইয়ের মন জয় করছে, দুলাভাইয়ের মাথা খারাপ করে ফেলছে। অবশ্য এখন শুধু একটা পথই খোলা আছে আমাদের সামনে। কি সেটা? এখন দুলাভাই যদি আমাকে অফিসে রিজয়েন করে তাহলে আমার একটা কাজে থাকবো, ছলে বলে কৌশলে ওই মোমেনের উপর একটা দোষ চাপায়া ওর অফিস থেকে খেদানো। আমার কাছে মনে হয় না দুলাভাই এত সহজেই মুমিনকে বের করে দিবে, এটা আমার কাছে অসম্ভব লাগছে। কিন্তু আমার কাছে একটা সম্ভাব্য পদক্ষেপ আছে, ওই মোমেন রে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে। আপা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোর এত ভালো চাকরি হয়েছে। সবই আল্লাহর রহমত। তোর মুখে আল্লাহর রহমতের কথা শুনে খুব ভালো লাগলো। আপা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু কর, দেখবি আল্লাহর রহমত সব সময় তোর উপর থাকবে। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তৈয়বা, হঠাৎ করে তোর এত পরিবর্তন দেখে আমি অবাক হয়েছি। কেমন পরিবর্তন? আমার নিজের মধ্যে তো আমি কোনো পরিবর্তন দেখতে পেলাম না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, পর্দা করছিস, আচ্ছা তোকে ইন্সপায়ার করলো কি? আমি তো আগেও নামাজ পড়তাম, সব সময় মাথায় কাপড় দিয়ে চলতাম। আগেও পড়তি, আগে 2-3 ওয়াক্ত পড়তি, মাঝে মাঝে আলসমি করতি, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, পর্দা করছিস। সবই আল্লাহর রহমত। যাক, এখন থেকে তুইও আমাকে নামাজ পড়ার জন্য তাগাদা দিবি। হ্যাঁ অবশ্যই, তোকে তাগাদা দিয়ে নামাজ পড়ালে তোর নামাজের নেকি আমার আমল নামায় যুক্ত হবে, কিন্তু তোর নেকি একটুও কমবে না। আচ্ছা তৈয়বা, আমি তোকে একটা কথা বলি, কাউকে বলিস না। বাবা মাকে এখনো বলিনি, পরে বলবো। আচ্ছা বলবো না, বল। আমার চাকরি হওয়ার পিছনে মুমিনের অনেক বড় অবদান আছে। ও আচ্ছা, তাই? আরেকটা কথা শুনলে অবাক হবি, মুমিন এখন আমার বস, আর আমি মুমিনের উপরে অনেক মুগ্ধ। ওর ব্যক্তিত্ব, কথাবার্তা, চিন্তা ভাবনা আমাকে মুগ্ধ করেছে। হইছে, এখন আর ওনার কথা এত ভাবতে হবে না, উনি এখন তোর পাস্ট টেন্স। আল্লাহ চাইলে প্রেজেন্ট হতে কতক্ষণ, বিয়েও তো হতে পারে। বাবা আমাকে মুমিনের কথা জিজ্ঞেস করেছিল, আমি হ্যাঁ বলে দিয়েছি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। সেদিন আমি মুমিনকে না করে দিয়ে অনেক বড় অন্যায় করেছি, এখন বুঝতে পারছি। হে আল্লাহ, তুমি আমার তাহাজ্জুদের সালাত কবুল করো। মাহবুদ আল্লাহ, তোমার রহমতের জন্য তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া। হে আল্লাহ, আমার সম্মান, আমার ঈমানকে হেফাজত করো। আমার মৃত বাবা মা, দাদা দাদি, নানা নানি সহ সকল মৃত আত্মীয় স্বজনদের কবরের আযাব মাফ করো, তাদের জীবনের সব গুনাহ মাফ করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো, আমার ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ, তুমি আমার মনের খবর জানো, তুমি সবার মনের খবর জানো। আমার মনে নেক বাসনাগুলো পূরণ করে দাও। মুমিনের মতো নেক বান্দা আমার জীবনে আসে, তার জন্য 2 হাত তুলে তোমার সাহায্য প্রার্থনা করছি। আমি যেন নিজেকে তার উপযুক্ত জীবনসঙ্গী হিসেবে গড়তে পারি, আমাকে সেই তৌফিক দান করো। আমিন।
হে আল্লাহ, আমি এখন কি করব? এই সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করো মাবুদ। তোমার ফয়সালা সবসময় অনন্ত মস্তিকে মেনে নিব। আল্লাহ, যদি আমার মনোবাসনা নেক হয় তাহলে আমাকে তুমি সাহায্য করো। এই মানসিক চাপ আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ, যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। তুমি আমার অফিসে? দুলাভাই আজ যদি আপা বেঁচে থাকতো, আপনি কি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতেন? আমার অফিস থেকে বাইর করে দিতে পারতেন দুলাভাই। দয়া করেন, মাফ করে দেন দুলাভাই, এরকম করেন না দুলাভাই। থামো দেখছি। মিজান, মিজান। হ্যাঁ, ওই মুমিন সাহেবকে সালাম জানাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। মুমিন, ফারুক তো তার ভুল স্বীকার করছে, ওকে আবার কোম্পানিতে বল করতেছে, তুমি কি বলবো? জি স্যার, আপনার অফিস, আপনার সিদ্ধান্ত। থ্যাংকস স্যার। মমিন সাহেব চলেন, আমি দায়িত্ব বুঝে নিই। ফারুক, মমিন সাহেব না, বলো মমিন স্যার। দুলাভাই মানে বুঝলাম না। মমিন এই কোম্পানির জেনারেল ম্যানেজার। দুলাভাই তাহলে আমার পজিশন, আমার দায়িত্ব কি? তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট। মমিন তোমার বস, মমিনের আন্ডারে এখন থেকে তুমি কাজ করবে। স্যার কিন্তু কোনো কিন্তু নয়। মমিন, ফারুককে কাজ বুঝিয়ে দাও। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাইয়ের কাণ্ড দেখছেন? হ্যাঁ, নিজের আপন শালারা কেউ ডিমোশন দেয়? শোনেন মমিন সাহেব, ইটস নট মমিন, ইটস মমিন স্যার। প্রত্যেকটা অফিসের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, চেন অফ কমান্ড আছে। ইউ মাস্ট ফলো দ্য রুলস অ্যান্ড চেন অফ কমান্ড। ইয়েস স্যার। মে আই কাম স্যার? ইয়েস প্লিজ। বসেন। শুনেন মিস আমিরা, এখন থেকে ফারুক সাহেব আপনার সাথে কাজ করবেন। উনি অনেক অভিজ্ঞ মানুষ, আশা করি ওনার কাছ থেকে অনেক কিছু শিখবে না। স্যার আমি কি এখন যেতে পারি, মানে আমার কাজ শুরু করতে পারি? শিওর। থ্যাংক ইউ। তারপর অফিস কেমন লাগতেছে? স্যার, অনেক ভালো লাগছে। আর আপনার মতন বস থাকলে কাজ আসান হয়ে যায়। শুনেন, এই যে ফারুক সাহেব কিন্তু এমডি স্যারের শ্যালক হয়, সুতরাং ওনার সাথে বুঝে শুনে চলবেন। আর ভয় নেই, আমি তো আছি আপনার সাপোর্টে। স্যার, আপনি পাশে থাকলে আমি কোনো কিছুই ভয় করি না। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসার দিকে যাচ্ছেন? না, আমি মাগরিবের নামাজ পড়বো, তারপরে বাসায় যাব। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন? স্যার, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। যদি 5 মিনিটের ভিতরে রিক্সা না আসে 5 মিনিট দেখবো, তারপর হেঁটেই চলে যাব। হ্যাঁ, হাঁটা তো স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু আপনি চাইলে আপনার জন্য একটা রিক্সা ডেকে দিতে পারেন। আরে না, থাক, আপনাকে কষ্ট করে ডেকে দিতে হবে না। দাঁড়ান, আপনার জন্য একটা রিক্সা ডেকে আনতেছি। অফিস শেষে এই সময়টাতে রিক্সা পেতে একটু সমস্যা হয়, উঠে পড়ান। স্যার, আপনিও আসুন। না, এই সময়টা আমার হাঁটতে ভালোই লাগে, আর আমার অফিস, বাসা, মসজিদ সবগুলাই কাছে। সো আপনি চলে যান, আমি হেঁটে চলে যাব। জাস্ট আ মিনিট। মনে হয় বৃষ্টি আসবে,
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। ভাইজান, মমিনকে আরেকবার নিয়ে আসেন, আমিরাকে দেখুন, কথা বলুন, তারপর। ভাই সাহেব, আমির আর মমিন এখন আরেক অফিসে চাকরি করে। ওদের দুজনের প্রতিদিনই দেখা হচ্ছে। কি বলছেন ভাই? আমিরা তো আমাদের কিচ্ছু বলেনি এই ব্যাপারে। আমিও কি জানতাম? আমি গতকালকে মমিনের অফিসে গিয়েছিলাম, ওখানে আমিরাকে দেখে আমিও অবাক হয়েছি। দেখেছেন, মেয়ে আমাদেরকে কিচ্ছু বলেনি। হয়তো আমিরা লজ্জায় কিছু বলেনি। ভাই, আমিরার সাথে মমিনের বিয়ে হলে আমরা নিশ্চিন্ত হই। আপনি এই বিষয়টা একবার দেখবেন। শুনেন ভাই, আমার ভাতিজার বিয়ের ব্যাপারে আমি যা বলবো সেটাই ফাইনাল। মমিন কখনো আমার কথার অবাধ্য হয়নি, আশা করি এবারও হবে না। যদি কিছু মনে না করেন আমি আমার রুমে যেতে চাই। হ্যাঁ মা, যাও, ভালো থেকো। তাহলে ভাই সাহেব, মমিনের সাথে কথা বলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। ঠিক আছে, আমি আজকেই মমিনের সাথে কথা বলবো। আর তাছাড়া মমিন তো আমিরাকে পছন্দই করে। আমিরাও এখন পর্দা করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। এখন বুঝতে পারছি মেয়ের পরিবর্তন ওই মমিনের জন্যই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমারও তাই মনে হয়। ভাই সাহেব, বসে আছেন কেন? চা নেন, বিস্কুট খান। ধন্যবাদ। আল্লাহ, তুমি আমারে বলে দাও আমি এখন কি করব, আমার কি করা উচিত? সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে রোনান। কি হয়েছে? ওই মুমিনটারে এখন তোমার সার করে ডাকতে হয়? ভাই বহুত চালাক ভাই, কেমনে কেন যেন বুঝে গেছিল ওর আমরা ফাটাইতে চাই। ওর চেম্বারে গোপনে ক্যামেরা ফিট করে রাখছে। হাই হাই, পরে ফাঁসে থেকে আমরা নিজেরাই ফেসে গেছি। ওর অভিনয় তো চাকরি নেই, আমি কোনো মতো দুলাভাইয়ের পায়ে ধরে চাকরিটা বাঁচাইছি, কিন্তু আমার ডিমোশন হয়ে গেছে। ডিমোশন হয়েছে? আচ্ছা, এখন তোমার বেতন কত? কত আর 50-55। আগে কত ছিল? আগে তো 1 লাখ পেতাম, 120। এখন তুমি কি করবে? প্রতি মাসে আমার খরচ দিতে পারবে? আহা, তুমি এত টেনশন করতেছো কেন? আমি আছি না, একটা কিছু হয়ে যাবে। আমি বলি কি, আলাদা বাসা থাকার কি দরকার? বাড়তি খরচ। আমাকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে যাও। সুদিনের সংসার করতে আমার কোনো আপত্তি নেই, সংসারটা স্মুথলি চলে যাবে। নয়তো 2 বাসা ভাড়া টানতে টানতে তুমি ফতুর হয়ে যাবে। মানুষের সাথে না মিশলে মানুষকে চেনা যায় না। মানুষকে কখনোই তার পোশাক আশাক নিয়ে জাজ করা উচিত না। তুই জানিস, আমি মুমিন স্যারের উপরে পুরো ক্রাশ খেয়ে গিয়েছি। স্যারের সাথে আমার ভুল, ভাবলেই কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমি আসলেই অনেক লাকি। স্যারের কি সুন্দর ব্যক্তিত্ব, তার কথাবার্তা, তার চলাফেরা সব কিছুতেই অন্যরকম একটা সৌন্দর্য। তার ভদ্রতা, তার জ্ঞান, তার নরম কোমল ব্যবহার যে কোনো মানুষকেই মুগ্ধ করবে। আপা, আমি এখন করতেছি, তোর স্যারের গল্প পরেও শুনতে পারবো। আচ্ছা ঠিক আছে, সরি। তখন না বুঝে না জেনে কেন যে বিয়ে করতে রাজি হইনি, এখন ভাবলেই খুব আফসোস হয়। তোয়বা, তোকে আর বিরক্ত করবো না, আমার একটা কথার উত্তর দিবি? বল। আচ্ছা, মুমিন যেদিন আমাকে দেখতে আসবো ওই দিনটার কথা তো মনে আছে? মনে আছে, পরের লাইন বল। তোকে যে রেগে যেয়ে বলেছিলাম তোর এত ভালো লাগলে যা, তুই যে বিয়েটা করে নে। তুই যদি তখন রাজি হয়ে যেতি, জীবনে বড় টাকাটা ঠকতাম। আমি তো রাজি হয়েই গিয়েছিলাম, শুধু বাবা বললো বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিবে না, তাই আর হলো না। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তুই আমার ছোট, নয়তো তোদের বিয়ে হয়ে গেলে অনেক বড় পাওয়া মিস করতাম, মুমিনকেও মিস করতাম। আচ্ছা আপু,
যদি বলি যে তুই মুমিনকে দিয়ে দে আর তুই অন্য কোথাও বিয়ে করে নে, কারণ তুই তো অলরেডি মুমিনকে রিজেক্ট করেছিস। তোয়বা বোন আমার, দরকার হলে তুই আমার জীবনটা নিয়ে নে, তাও এই কথা বলিস না। আরে না পাগল, তোর সাথে মজা করলাম। মহান রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। যাই এশার নামাজটা পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। শেষ পর্যন্ত কথা দিয়ে আসলাম, একদিন তোকে নিয়ে গিয়ে বিয়ের দিন তারিখটা ঠিক করে রাখবো। কথা দিয়ে আসলেন মানে? আরে মেয়ে তো তোর পছন্দ করাই আছে, তাই ওনারা যখন মাপ টাপ চায়া আমিরের সাথে তোর বিয়ের চিন্তাটা বিবেচনার কথা বললো, তাই আমি আর না করতে পারলাম না, ফাইনাল করে দিয়ে আসলাম। কিন্তু চাচা একবার আমাকে জিজ্ঞেস করলে পারতেন। কেন বাবা, তুই তো আমিরাকে পছন্দ করিস। তাছাড়া তুই জানোস আমির এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোকে যে অপমান করেছে সে এখন লজ্জিত। যে মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুই কি বলিস? জি। তাই আমি পাকা কথা দিয়ে আসছি, কারণ আমি জানি তুই আমার কথা কোনোদিনও ফেলবি না। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমার বাবা বলেন মা বলেন সবই আপনি। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমাকে তুই নিশ্চিত করলি বাবা। আচ্ছা, ভাত তরকারি কিছু রান্না করছস? আজকে 2 চাচা ভাতিজা মিলে একসাথে খাবো। ভাত তরকারি সবই আছে, 5টা মিনিট অপেক্ষা করেন, আমি গরম করে নিয়ে আসতেছি। আচ্ছা, এই ফাঁকে আমি এশার নামাজটা পড়ে নিই, কারণ রিক্সা আসছিলাম তো, তাই এশার নামাজ জামা পড়তে পারি না। যাই নামাজ এখনই পড়ে ফেলেন। তো এবাকে কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। হে আল্লাহ, তুমি পথ দেখাও মাবুদ। তো এবার তুমি কি চাও? আমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে চাও? পারবো না। বাবা মা বোন 3টা মানুষের মনে কষ্ট দিয়ে আমি পারবো না। আমিও ছোটবেলা থেকে চাচার কাছে বড় হয়েছি। বাবা বলো মা বলো চাচাই আমার কাছে সব। চাচার আদেশেও উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। এই জন্যই 2টা মানুষের চাওয়া আর ইচ্ছাকে কুরবানি দিতে হচ্ছে। আচ্ছা মুমিন, বলতে পারেন মানুষ পরিস্থিতির কাছে এত অসহায় কেন? কারণ আমরা সবাই হচ্ছে মাত্রা অতিরিক্ত আত্মকেন্দ্রিক হয়ে গেছি। সবাই নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে, সবাই নিজেদের সুখ দুঃখ নিয়ে কাতর থাকে, নিজেদের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকি। তাই দুনিয়ার ছোটখাটো চাওয়া পাওয়া পূরণ না হলে হতাশ হয়ে পড়ে। তো এবার আমার মতে মানুষের একমাত্র চাওয়া পাওয়া হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। সেটাই তো চেষ্টা করছি, কিন্তু পারছি না। আচ্ছা মুমিন, কালকে শেষবারের মতো একটাবার দেখা করতে পারবেন? জাস্ট 5 মিনিটের জন্য, আর কখনো কোনো কিচ্ছু চাইবো না। অফিস শেষে পার্কে এসো। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে একটু রাস্তায় জ্যাম ছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। স্যার, ওয়াইকে কোম্পানির অডিট রিপোর্ট নিয়ে একটা শর্ট মিটিং ছিল। 10টার দিকে এমডি স্যারের রুমে আসেন, আমি আপনি আর এমডি স্যার 3 জনে বসি। স্যার, এমডি স্যার তো 10টার দিকে মনে হয় বের হয়ে যাবে। এমডি স্যার বলেছে মিটিংটা আপনাকে আর আমাকে শেষ করতে। ওকে, তাহলে আপনি 10টার দিকে আসুন। আরিফ সাহেব। আসসালামু আলাইকুম।
আপনি আটকে বলে? স্যার আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, আসতে একটু লেট হলো। প্রতিদিন একই অজুহাত দিলে না সত্যিটাও মিথ্যে হয়ে যায়। রানিং মাস থেকে 3 দিন লেট করে আসলে একদিনের স্যালারি কাটা যাবে, জানেন নিশ্চয়ই। তা জানি স্যার, কিন্তু স্যার যেদিন আমি অফিসে আগে আসবো ওইদিন কি বোনাস পাবো? আগে আসলে সামনের দোকানে বসে চা খাবেন। সময় মতো আসতে বলা হয়েছে, আগে আসতে বলা হয়নি। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে, একটু ঘষা মাজা করতে হবে, তাহলেই ওকে। থ্যাঙ্কস, আপনি অনেক দ্রুত শিখছেন। স্যার সমস্ত কৃতিত্ব আপনার, আপনিই তো আমাকে ধরে ধরে শেখাচ্ছেন। আরে এটা তো আমার দায়িত্ব। ঠিক আছে, আপনি আসুন তাহলে। স্যার আমি কি আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? শিওর। আপনি কি বিয়ের পর আপনার ওয়াইফকে জব করার পারমিশন দিবেন? সে যদি করতে চায় তাহলে অবশ্যই দিব, কিন্তু মাথায় রাখতে হবে সবার আগে পরিবার। ধরেন আমি আর আমার স্ত্রী মিলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম প্রতি মাসে, ব্যাংকে কোটি কোটি টাকা রাখলাম, বাড়ি বানালাম, কিন্তু আমাদের বাচ্চাদের মানুষ করতে পারলাম। ওই অর্থ সম্পদের কি কোনো মূল্য আছে বলেন? এজন্য সবার আগে মাথায় রাখতে হবে যে পরিবার আগে, পরিবারের কল্যাণ। স্যার আমি বুঝতে পেরেছি। স্যার হঠাৎ করে এমডি স্যার অসুস্থ হয়ে পড়েছে। যা সবাই হন, চলো। দুলাভাই, দুলাভাই আপনি ঠিক আছে? দুলাভাই, দুলাভাই কেউ অ্যাম্বুলেন্স কল করেছেন? হ্যাঁ অ্যাম্বুলেন্স কল দিয়েছি। স্যারের ছেলে মেয়ে সবাই তো বিদেশ থাকে, ওনাদেরকে জানানো হয়েছে? দেখেন মোহন সাহেব, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি না গলাতে আসবেন। বলেন দুলাভাই, চলুন চলুন অ্যাম্বুলেন্স করে চলুন করেন। স্যার এই যে পানি খান। বসুন। স্যার ফারুক স্যারের আচরণটা আমার একদমই ভালো লাগেনি। উনি অফিসের কাউকে হসপিটালে নিয়ে গেল না, নিশ্চয়ই ওনার মনের ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য আছে। সেটা একমাত্র আল্লাহ পাক জানে, আমরা অনুমান নির্ভর কথা না বলি। ফারুক সাহেব, স্যার কেমন আছেন? ভালো না, আইসিইউতে আছে। আইসিইউ? কোন হসপিটাল? সেটা জানা তো আপনার দরকার নাই। আর আমি আপনাকে একটা মেসেজ দিতে চাইছি, এখন থেকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমার, মানে আমি স্যারের অবর্তমানে আমি দায়িত্ব পালন করব। মানে এখন থেকে এমডি আপনি? বলতে পারেন। তো এই মহান দায়িত্ব আপনাকে কে দিয়েছে? কে আবার? তার সন্তানেরা, মানে আমার ভাগনা ভাগ্নিরা। দেখেন, এই প্রতিষ্ঠানে প্রায় 300 মানুষ জব করে। একজনের অসুস্থতার কারণে তো পুরো প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না। আপনাকে আমি এমডি হিসাবে মানি না, আপনাকে আমি এমডি হিসাবে দেখতে চাই না। ওয়েল, না মানলে নাই, এখনই অফিস থেকে বের হয়ে যান। আল্লাহ এই কোম্পানিকে ধ্বংসের হাত থেকে তুমি রক্ষা করো। যেই অফিসে মুমিন স্যার মতো সৎ, মেধাবী, যোগ্য লোকের কোনো কদর নেই, সেই অফিসে আমিও কাজ করব না। স্যার চলেন। আরে যান যান, আপনারা কি ভাবছেন আপনারা ছাড়া এই প্রতিষ্ঠান আমি চালাতে পারবো না? হ্যাঁ, আজ ছিড়লে কাকের অভাব হয় না। কত ফজল গেল আইলো, এই ফজল থেকেই গেল। হুট করে এভাবে চাকরিটা না ছেড়ে দিলেও পারতেন। রিজিকের মালিক আল্লাহ, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে, চিন্তা করুন। তাই বলে চাকরি বাঁচানোর জন্য অন্যায়ের সাথে আপোষ করা সম্ভব না। এখন কি করবেন? কি আর করব, নতুন চাকরি খুঁজব। কাজ জানলে যেমন কাজের অভাব হয় না,
তেমন পরিশ্রম করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। মোমেন, দুর্ভাগ্য আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হলো না, খুব কষ্ট হচ্ছে। আল্লাহর মুমিন বান্দা কখনো নিরাশ হয় না, এই দুনিয়ার দুঃখ ও কষ্ট নিয়ে বিচলিত হয় না। চেষ্টা তো করছি, কিন্তু মনকে মানাতে পারছি না। তাহলে বেশি বেশি নামাজ পড়তে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে। এখন আল্লাহই শেষ ভরসা। তো এবার আমাকে আপনি মাফ করে দেন। আপনি মাফ কেন চাচ্ছেন? আমি পরিবারের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না, আর আপনিও আপনার চাচার কথা ফেলতে পারবেন না। এখানে দুজনই সমান দোষী। সরি কাকে বলছেন? আপনার এই স্যাক্রিফাইস মাইন্ডের খুব বড় ভক্ত আমি। দোয়া করি আপনার জীবন অনেক সুখের হোক। আচ্ছা, কি খাবেন বলেন? কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই বললে হয়? এত বড় রেস্টুরেন্টে এসেছি, কিছু তো অর্ডার করতে হয়। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি জুস অর্ডার। আপা, তুমি এই অসময়ে বাসায়? ভালো লাগছে না, তাই চলে আসলাম। তুই কোথায় গিয়েছিলি? ওই একটু কাজ ছিল, ওই জন্য বাইরে গিয়েছিলাম। আচ্ছা। মমিন আর তৈয়বা রেস্টুরেন্টে বসে কি কথা বলে একান্তে? আল্লাহ পাক ভালো জানে। এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করাও ঠিক হবে না, হিতে বিপরীত হতে পারে। চুপ থাকাই শ্রেয়, কিন্তু তৈয়বাকে চোখে চোখে রাখতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কেমন আছেন স্যার? আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক সুস্থ। আশা করি কালকের থেকে অফিস করব। তুমি সকাল 10টার ভিতরে অফিসে রিপোর্ট করো। কিন্তু স্যার ফারুক সাহেব তো আমাকে... আমি জানি, আমি রেখে ফোন দিয়েছিলাম। ঠিক আছে, কালকে সকালে দেখা করো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহর রহমতে আমি এখন অনেকটা সুস্থ। স্যার আপনি অসুস্থ হওয়ার পর ফারুক সাহেব... আমি সব জানি। ফারুক আমার অফিসটা দখল করতে চেয়েছিল, তোমাকে আর আমিরাকে বের করে দিয়েছিল। আমি যদি মরে যেতাম সব বেহাল হয়ে যেত। আল্লাহর রহমতে আমি ফিরে এসেছি। স্যার আমিরার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ওকে স্যার। ফর ইউর ইনফরমেশন, ফারুককে আজীবনের জন্য অফিস থেকে বের করে দিয়েছে। তুমি এখন অফিসে সম্পূর্ণ দায়িত্ব নেবে। আজই জয়েন করো। স্যার আজকে তো পারবো না, আজকে সন্ধ্যায় আমার বিয়ে। কংগ্রাচুলেশনস। তা বিয়েতে দাওয়াত দিবে না? স্যার এখন তো একটু ঘরোয়াভাবে করতেছি। মেয়ের ভাই আর কি বিদেশ থেকে আসার পরে বড় করে অনুষ্ঠান করব, তখন সবাই দাওয়াত পাবে, আপনিও পাবেন ইনশাল্লাহ। ওকে মুমিন, তোমাকে 3 দিনের ছুটি দিলাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, তোকে পুরো অপসরার মতো লাগছে। সব তোর হাতের জাদু। থ্যাংক ইউ মাই সুইট সিস্টার। আপু, আমি একটু আসরের নামাজটা পড়ে আসি, 10 মিনিট পর আসছি। আচ্ছা ঠিক আছে।
আল্লাহ তুমি ওনাকে সুখী রেখো। হে আল্লাহ, ওনার নতুন জীবন যেন সুখের হয়, শান্তির হয়, তুমি সেই তৌফিক দান করো। ওনাকে আমি পাইনি, কিন্তু উনি মাঝে মাঝে আমার সামনে আসবে। ওনাকে না পাওয়ার কষ্ট তুমি দূর করে দাও, ওনার মন থেকে আমাকে মুছে দাও। ওনার সাথে আমার বড় বোনকে সুখী রেখো। আল্লাহ, তোমার আদেশ বিনা দ্বিধায় পালনীয়, তোমার আদেশ মেনে নিছি, মানুষটাকে সুখী দেখতে চাই। আপা, তুই কখন আসছিস? মাত্রই আসছিস তাই না? তুই আমাদের ছেড়ে চলে যাবি, তাই মনটা খুব খারাপ। মন খারাপ করিস না বোন। এই তোদের হলো, কাজী সাহেব চলে আসছে। মা তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। চল আপা। দাঁড়া। তুই এসব কি করছিস? পাগল হয়ে গেলি নাকি? চুপ, একদম চুপ। দে হাত দে। আরে কি করছিস এসব? কি করছিস তুই? মমিনের উপর তোর হক বেশি, আল্লাহ তোদের সুখী করবে। তুই কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস? এসব পাগলামি বাদ দে বলে দিলাম। চুপ কর, একদম চুপ। দুইটা মানুষকে মনে কষ্ট দিয়ে সুখী হতে চাই না, দুইটা মানুষের মনের হাহাকার নিয়ে বেঁচে থাকতে চাই না। তুই মুমিনকে বেশি রিগার্ড করিস। তোদের মানাবি বেশ, দোয়া করে সুখী হোক। চল তোকে রেডি করিয়ে দিই, চল। নাম বলেন। মোহাম্মদ আব্দুল মুমিন। পিতার নাম? মোহাম্মদ আব্দুল। কি রে মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে বাবা, ও হচ্ছে আমাদের প্রিয় বোন। মানে বাবা মা তৈয়ব আর মুমিন একজন আরেকজনকে ভালোবাসে, ওদের ভালোবাসা পবিত্র সুন্দর। আমি চাই মুমিন আর তৈয়বের ভালোবাসা পূর্ণতা পাক। কিরে মমিন, আমির এসব কি বলছে? এসব কি সত্যি? জি চাচা, আমিরা সত্যি কথা বলছে। কিন্তু তুই আমাকে আগে বলিসনি কেন? ভয়ে, শ্রদ্ধায়। আমি চাইনি আপনার কথার বরখেলাপ হোক, আপনার অসম্মান হোক। কিন্তু বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে কিভাবে বিয়ে দেব? বাবা, আজকাল এসব কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা হয়তো আমার জন্য আরো বেটার কিছু রেখেছেন। বাবা, তুমি এই বিয়ে তার অমত করো না, কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলো। তোর মুখের হাসি দেখে আমি সবকিছু ভুলে গেলাম। কাজী সাহেব, আপনি কি প্রস্তুত? জি জনাব। আসো বাবা। কাজী সাহেব, বিসমিল্লাহ বলে বিয়ে পড়া। মোহাম্মদ আব্দুল মুমিন, পিতা মোহাম্মদ ওমর ফারুক, মিরপুর নিবাসী, 1,01,000 টাকা দেন মোহরে। আপনি বলুন কবুল। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই?
আপনি ওইখানে যা বসে। আমি ওইখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে আসতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ভাই, ধরো, কাকা,